আচ্ছা, তো আমরা তো মোটামুটি সকলেই জানি যে রাশি হচ্ছে 12টি। 12টি রাশি কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তো এই 12টি রাশির ইংরেজি নামগুলো আমরা কিন্তু একটু জেনে নেব, কারণ এই ইংরেজি নামগুলো আমরা যখন পরবর্তীকালে প্র্যাকটিস করব তখন ভীষণ প্রয়োজন হয়। আমরা অনেকেই জানি, তবুও আমরা আর একবার করে এই 12টি রাশির ইংরেজি নামগুলো শিখব। মেষ রাশির ইংরেজি নাম হচ্ছে এরিস, বৃষ রাশির ইংরেজি নাম হচ্ছে টরাস, মিথুন জেমিনি, কর্কট হচ্ছে ক্যান্সার, সিংহ হচ্ছে লিও, কন্যা ভার্গ, তুলা হচ্ছে লিব্রা, বৃশ্চিক স্করপিও, ধনু স্যাজিটেরিয়াস, মকর ক্যাপ্রিকন, কুম্ভ হচ্ছে অ্যাকুয়ারিয়াস, আর মীন হচ্ছে পাইসেস। এই হচ্ছে 12টি রাশি। তো এই যে 12টি রাশির বিভাজন হলো, 12টি রাশি কেন হলো, তাই না? 12টি রাশি না হয়েও তো 16টা হতে পারতো, 18টা হতে পারতো, 20টা হতে পারতো, কিন্তু সেইটা হয়নি, হয়েছে 12টা রাশির ভাগ। এই 12টা রাশির বিভাজনটা কিভাবে হলো সেটা আগে আমরা প্রথমে জেনে নেব। আমাদের এই যে দৃশ্য জগৎ, অর্থাৎ আমরা যে জগতে বসবাস করছি, এই জগতে জড় পদার্থ আছে 4 প্রকার। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। আকাশ তত্ত্বও আছে, কিন্তু আকাশ তত্ত্ব যেহেতু ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেহেতু আমরা ওটাকে ধরি না। আমরা এই 4 রকম জড় পদার্থকেই গ্রহণ করি: অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। আর 3 প্রকার আছে শক্তি। সেই 3 প্রকার শক্তি কি কি? সত্ত্ব, রজ এবং তম। সত্ত্ব, রজ এবং তম। তো এই 4 প্রকার জড় পদার্থ এবং 3 প্রকার শক্তি, এদের ক্রমাগত ঘাত প্রতিঘাত হয়। এবং এই যে 4 প্রকার জড় পদার্থ এবং 3 প্রকার যে শক্তি, তাদের যে ঘাত প্রতিঘাত, তার ফলেই আমাদের এই যে জাগতিক বৈচিত্র্য, তার সমস্ত সৃষ্টি। আর এই জড় পদার্থ এবং এই শক্তির ঘাত প্রতিঘাতের ফলেই সর্বোচ্চ যত প্রকার পদার্থ তৈরি হতে পারে, 4 × 3, অর্থাৎ 12 প্রকার। আমাদের এই দৃশ্য জগতে যত প্রকার পদার্থ আছে, তা এই 12 প্রকারের মধ্যেই, অর্থাৎ এই 12 প্রকারের বাইরে আর কোনো পদার্থ নেই। তো আমাদের এই রাশি চক্রের এক একটি রাশিকে এক একটি পদার্থের নির্দেশক হিসাবে মানা হয়। ব্রিটিশ মিউজিয়ামে আমাদের জ্যোতিষ সংক্রান্ত প্রচুর রকমের পুরনো পুঁথি সেখানে সংরক্ষিত করে রাখা আছে, এবং সেখানে ক্রমাগত বিভিন্ন রকমের গবেষণা চলে। তো সেই গবেষণার মাধ্যমে জানা গেছে, বিশ্বের প্রথম জ্যোতিষ, তিনি অবশ্যই ভারতীয় নন, তিনি হচ্ছেন শ্বেত। কালবর্ষা একা থ, শ্বেত। এবং তিনি নাকি প্রথম এই যে রাশির বিভাজন, এই রাশির আবিষ্কারগুলো করেছিলেন। এবং সেটা প্রায় আনুমানিক 5700 বছর আগে। তো মহাকাশীয় যে বিষুব রেখা, আমরা বিষুব রেখার নাম শুনেছি। মহাকাশীয় যে বিষুব রেখা, সেই বিষুব রেখার ঠিক মাঝখানটাতে যদি সূর্যের অবস্থান ধরা হয়, তাহলে একটা 360 ডিগ্রি মহাগোলক পাওয়া যায়। আর এই গোলককেই আমরা বলবো হচ্ছে জোডিয়াক বা রাশিচক্র।
এবার এই যে মহাস্থল, এই মহাস্থলে যে সূর্যকে কেন্দ্র করে 9টা গ্রহ আবর্তিত হচ্ছে, আমরা কিন্তু বলতেই পারতাম যে 360 ডিগ্রি যেহেতু হয়েছে, আপনারা জানেন যে ব্যাসের যে মানে ব্যাসার্ধ বা ব্যাসের যে দূরত্ব সেটা হচ্ছে 160, সেটাকে বিভাগ করলে আমরা 360 ডিগ্রি পাই। এটা ম্যাথের একটা পার্ট। এটা আমরা যখন পরবর্তীকালে অঙ্ক শিখব তখন এই হিসাবগুলো আমরা আরো আরো ভালো করে আর কি জানবো, এখন শুধু শুনে রাখুন। তো এই যে 360 ডিগ্রির একটা মহাগোলক পেলাম এবং সূর্য মাঝখানে, এবং তাকে আবর্তন করে 9খানা গ্রহ ঘুরে চলেছে। তো আমাদের গ্রহের অবস্থানের জন্য আমরা কিন্তু যদি শুধুমাত্র আম, ডিগ্রিকে উল্লেখ করতাম, যে আজকের ডেটে শনি উনি আছেন 230 ডিগ্রিতে, বা অমুক ডেটে শনি মহারাজ থাকবেন 360 ডিগ্রিতে, বা ছিলেন 320 ডিগ্রিতে, এগুলো কিন্তু আমরা ডিগ্রিকে নির্দেশ করেই আমরা গ্রহের অবস্থানকে বলতে পারতাম। কিন্তু মহর্ষিগণ দেখেছেন যে এই যে 230 ডিগ্রিতে অবস্থানকারী শনি মহারাজ, তিনি যে ফল দিচ্ছেন, আর 320 ডিগ্রিতে অবস্থিত যে শনি মহারাজ, তিনি সেই সমপ্রকারের ফল দিচ্ছেন না। দুজনের ফল দানের আহ আহ, ভিন্নতা রয়েছে। এছাড়াও এটাও দেখা গেছে যে যদি কিনা 230 ডিগ্রিতেই শনি মহারাজ অবস্থান করছেন এবং নির্দিষ্ট একজন জাতকের উপর 230 ডিগ্রি শনিদেব যে ফলটা দিচ্ছেন, ওই একই ডিগ্রিতে থাকা শনিদেব আর একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু সেই ফলটা দিচ্ছেন না। অর্থাৎ শনিদেব কিন্তু একই অবস্থানে রয়েছেন, কিন্তু আলাদা আলাদা দুজন মানুষের ফলের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা দেখা দিচ্ছে, বা আলাদা আলাদা ফল তারা পাচ্ছেন। তো সেই কারণে মহর্ষিগণ এই যে ডিভিশন গুলো বা এই যে বিভাজন গুলো, আলাদা আলাদা 12টি ভাগে ভাগ করা বিভাজনের কিন্তু প্রয়োজনীয়তা ওনারা অনুভব করেছিলেন, এবং এই 360 ডিগ্রিকে 12টি ভাগে তারা ভাগ করেন। এক্ষেত্রে বরাহমিহিরের মতবাদ আছেন। উনি বলেছিলেন যে মানব শরীরে আভ্যন্তরীণ বিভাগ এবং বহির ভাগ, যে মানে একটা মানব শরীরের ভিতরের এবং বাইরের যে বিভাজন, তাকে কেন্দ্র করেই এই 12টি রাশির বিভাজন। তার মতে প্রত্যেকটা মানব শরীর এক একটি জোডিয়াক। আমরা যখন পরবর্তীকালে রাশি নিয়ে আরো আলোচনা করব, তখন আমরা জানতে পারবো যে মানব শরীরের এক একটি অঙ্গ এক একটি রাশির সঙ্গে কিন্তু সংযুক্ত। তো এইভাবে আমরা মোটামুটি যেটা পেলাম, যে মহাজাগতিক যে গোলক, তার মধ্যে পৃথিবীকে বেষ্টন করে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে এটা যদি পৃথিবী হয়, আমরা একটু এরপরে একে দেখাবার চেষ্টা করব, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে একটা পাতি বা বেড়ের মতন কল্পনা করে তাতে 12টি রাশির বিভাজন করা হয়েছে। এবং এই যে বেল্ট বা এই যে বেল, এটাকে বলা হয় জোডিয়াক বেল্ট, এবং তার পরিসর হচ্ছে 16 ডিগ্রি। এখন আমরা ডিগ্রি মিনিট গুলোকে শুধুমাত্র শুনে মনে রাখার চেষ্টা করব, এবং আমাদেরকে অবশ্যই সেগুলো মনে রাখতে হবে। এরপর যখন আমরা আবার অঙ্ক শিখবো তখন এগুলো বিস্তারিতভাবে জানবো কি এবং কেন। তো এই গেল হচ্ছে রাশির বিভাজন কেন 12টি ভাগে হলো। 4টি জড় পদার্থ এবং 3টি শক্তির ঘাত প্রতিঘাতের ফলে সর্বোচ্চ 12 প্রকার পদার্থ তৈরি হতে পারে, এবং রাশির এক একটি ঘর বা রাশিকে, এক একটি রাশিকে এক একটি পদার্থের নির্দেশক মানা হয়। এবং যেহেতু 360 ডিগ্রিকে আমরা 12টি ভাগে ভাগ করেছি, তো 360কে যদি আপনারা 12 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগফল পাবেন হচ্ছে 30। তো সেই জন্য এক একটি রাশির মান 30 ডিগ্রি করে, 30 × 12 করলেও কিন্তু 360 ডিগ্রি
পাওয়া যাচ্ছে। এবার এই যে 12টি রাশিকে যে ভাগ করা হলো ভারতীয় জ্যোতিষ মতে, তো তার যে কি কিভাবে বিভাজন হলো সেই বিভাজনগুলো আমরা একটু দেখে নেব। বিভাজনগুলো আমরা পেলাম, এক হচ্ছে তত্ত্বগতভাবে, দ্বিতীয় শক্তিগতভাবে, তৃতীয় রাশির বর্ণভেদ আছে, চতুর্থ রাশি আহ লিঙ্গভেদ আছে, দিক ভেদ আছে। সেগুলো আমরা এখন ধীরে ধীরে একটু এঁকে দেখার চেষ্টা করি। তো আপনাদের কাছে নিশ্চয়ই সকলের কাছেই খাতা পেন আছে, আমি বলেছিলাম রাখার জন্য। যদি না থেকে থাকে একটু খাতা পেনটা নিয়ে বসুন এবং প্রত্যেকে একটু বড় করে একটা করে রাশিচক্র এঁকে ফেলুন। আমি কিন্তু আঁকায় খুব একটা পটু নই, আমি মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নেবেন। মোটামুটি এরকম একটা ছক আপনারা কি সকলে আঁকতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম, পেরেছি। আচ্ছা, আমার এখানে একটু যদিও টেরা বেঁকা হলো, আপনারা সকলে একটু খাতায় ঠিক করে এঁকে নেবেন। তো আমরা প্রথমে দেখে নিই কোন ঘরটাতে কোন রাশির অবস্থান। এই যে প্রথম ঘর, এইটাকে আপনারা সকলে 1 নম্বর ঘর লিখুন, এবং এই ঘরটায় হচ্ছে মেষ রাশির অবস্থান। 1 নম্বর ঘর লিখবেন এবং এই ঘরটা হচ্ছে মেষ রাশির অবস্থান। 2 নম্বর ঘর এটা, এখানে আপনারা লিখবেন বৃষ রাশির অবস্থান। এই ঘরটা হচ্ছে 3 নম্বর ঘর, এখানে হচ্ছে লিখবেন মিথুন রাশি। 4 নম্বর ঘরে লিখবেন কর্কট। 5 নম্বর ঘরে লিখুন সিংহ, এবং 6 নম্বর ঘরটা লিখুন কন্যা। এটা 7 নম্বর ঘর, এই ঘরে লিখবেন তুলা। এই ঘরটায় লিখুন 8 নম্বর ঘর,
বৃশ্চিক। 9 নম্বর ঘর হচ্ছে ধনু। 10 নম্বর ঘরটায় আমরা লিখবো মকর। এটা হচ্ছে 11 নম্বর ঘর, এখানে লিখবো কুম্ভ। এবং এই 12 নম্বর ঘরটা লিখবো মীন। এই হচ্ছে কালপুরুষের রাশিচক্রের বিভাগ। প্রথম ঘর অর্থাৎ কালপুরুষের 1 নম্বর ঘর হচ্ছে মেষ রাশির ঘর, এবং সেইভাবে কালপুরুষের দ্বিতীয় ঘরের ঘরের রাশি হচ্ছে বৃষ রাশি, তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশির, চতুর্থ ঘর হচ্ছে কর্কট, পঞ্চম সিংহ, ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা, এবং সপ্তম ঘর তুলা, অষ্টম বৃশ্চিক, নবম ঘর হচ্ছে ধনু রাশির, দশম ঘর হচ্ছে মকর রাশির, 11তম ঘর হচ্ছে কুম্ভ রাশির, এবং 12তম ঘর হচ্ছে মীন রাশির। এখন আমরা রাশি করে যেমন প্রত্যেকটা নাম দিয়ে শিখবো, মেষ রাশি, তুলা রাশি, এগুলো যখন আমরা পরবর্তীকালে প্র্যাকটিস করব, তখন কিন্তু আমরা এগুলোকে নাম্বার দিয়েও শিখবো। অর্থাৎ যদি আমি মানে আপনাদেরকে যদি বলা হয় যে 7 নম্বর রাশি বলুন, তো সেই তখন কিন্তু 7 নম্বর ঘর বা 7 নম্বর কালপুরুষের 7 নম্বর ঘর বা কালপুরুষের 7 নম্বর রাশি বলতে কিন্তু আপনারা তুলাকেই বুঝবেন, বা 9 নম্বর রাশি বলতে ধনুকেই বুঝবেন। তো সেইভাবে আপনারা বাড়িতে এইরকম কালপুরুষের ছক এঁকে এই নাম্বারগুলো এবং এই নামগুলো, এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, এবং মুখস্থই করতে হবে। এর কিন্তু কোনো বিকল্প পদ্ধতি নেই বা বিকল্প কোনো রাস্তা নেই। প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঘর এবং এই ঘরের রাশিগুলোকে একদম মনে রাখা। তো এইটুকু আমরা তো নিশ্চয়ই বুঝে গেলাম, তাই তো? হ্যাঁ ম্যাডাম, এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার। আচ্ছা, আপনারা আহ, সুবিধার্থে, নিজেদের সুবিধার জন্য এইরকম 4টে 5টা ছক নিজেদের খাতায় ড্র করে ফেলুন। আমি এখানে একটা ঘরেই সব লিখবো, কিন্তু আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা ছকে আলাদা আলাদা জিনিসগুলো লিখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে মনে রাখা এবং একদম বুঝে যাওয়া, মানে জ্যোতিষটাকে আপনি ঠিক ওই ছোটবেলার মতন করেই 2 রকম ভাবে করতে পারেন। এক, যদি আপনি মুখস্থ করে রাখেন, আর দুই, যদি আপনি বুঝে রাখেন। মুখস্থ করলে কি হবে, কখনো কখনো ভুলে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে, কিন্তু একবার যদি সিস্টেমটা বুঝে যান, তাহলে সেটা আর ভুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো আমাদেরকে এই সিস্টেমগুলোকে, এই যে গ্রামারগুলোকে কিন্তু খুব ভালোভাবে উম শিখতে হবে প্রাথমিক অবস্থায়। সেটা শেখা হয়ে গেলে কিন্তু আর কোনো রকম পরবর্তীকালে সমস্যা থাকবে না। তো আপনারা এরকম মোটামুটি 4টে ছক সবার খাতায় ড্র করুন, হয়ে গেলে আমাকে একটু বলবেন। হ্যাঁ ম্যাম, আছে। সকলের 4টে ড্র করা হয়ে গেছে, তাই তো? মোটামুটি সকলে 4টে করে ড্র করুন। এবার হ্যাঁ এই ম্যাডাম, যে, হ্যাঁ বলুন। হয়ে গেছে ম্যাম। হয়ে গেছে, বেশ। তো এই যে আমরা প্রথমে কালপুরুষের ছক পেলাম, এবং সেই ছকে কোন ঘরে কোন রাশি আছে তাদেরকেও পেলাম। এইবার এই রাশিগুলোর যে বিভাজন হয়েছে কি কি ভাবে, সেই ভাবগুলো আমরা এর আগে জেনেছি। যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে 4টে তত্ত্ব, জড় পদার্থের যে বিভাজন, তত্ত্ব অনুযায়ীও রাশিকে ভাগ করা হয়। সেই তত্ত্বগুলো কোন রাশি কোন তত্ত্বে সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেটা মনে রাখার সব থেকে সহজ পথ এই কালপুরুষের ছক। তো আমরা প্রথমে জেনে নেব হচ্ছে তত্ত্বের বিভাজন। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, 4টে পদার্থ আমরা পেলাম, জড় পদার্থ 4 প্রকার। এবং এই 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল পাচ্ছি আমরা 3। অর্থাৎ 3টে করে বিভাজন হয়েছে, 3টে আলাদা বিভাজন। সেই বিভাজনগুলো আমরা জেনে নিই। এই যে প্রথম ঘরটায়, এটা আপনারা লিখুন অগ্নি।
অর্থাৎ মেষ রাশি যে, সে হচ্ছে অগ্নি তত্ত্বের রাশি। ম্যাম পরের ফ্রেশ ঘরটায় আমরা করে লিখ। ম্যাম ম্যাম হ্যাঁ, ফ্রেশ করে যেগুলো করেছি সেখানে লিখবো না আগে যেখানে লিখলাম সেখানেই লিখবো? না, আলাদা আলাদা জায়গাতে লিখুন, তাহলে আপনার পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। তত্ত্ব বলে লিখুন, প্রথমে তত্ত্ব লিখুন বা তত্ত্বের বিভাজন এটা লিখে প্রথম ঘরে লিখুন অগ্নি। বা এই মাঝখানটাতেও এখানে আপনারা লিখতে পারেন তত্ত্বের বিভাজন এই জায়গাটাতে। আচ্ছা, দ্বিতীয় ঘরে অর্থাৎ বিষের ঘরে লিখুন পৃথ্বী। 3 নম্বর ঘরটায় লিখুন বায়ু। এবং 4 নম্বর ঘরটায় লিখবেন হুম। জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চারটে জড় পদার্থ আমরা পেলাম। একটা বিভাজন হয়ে গেল, মেষ থেকে কর্কট পর্যন্ত একটা বিভাজন হয়ে গেল। এরপরে আবার সিংহ থেকে শুরু হবে, এখানে লিখবেন অগ্নি। এবং কন্যার ঘরে এসে লিখুন পৃথ্বী। কন্যার ঘরে পৃথ্বী লিখবেন। তুলার ঘরে এসে লিখুন বায়ু। তুলার ঘরে বায়ু। এবং বৃশ্চিকের ঘরে এসে জল। এটা দ্বিতীয় বিভাজন হয়ে গেল। বৃশ্চিকের পরে আবার ধনুর ঘরে এসে লিখুন অগ্নি। মকরের ঘরে এসে লিখুন পৃথ্বী। কুম্ভর ঘরে লিখুন বায়ু। এবং মীনের ঘরেতে এসে লিখবেন জল। কমপ্লিট। হ্যাঁ ম্যাডাম। কমপ্লিট হয়ে গেছে সকলের? হ্যাঁ। হুম। হুম। তাহলে আমরা দেখুন অগ্নি রাশি কাকে কাকে পেলাম। কেউ বলুন তো আমাকে, অগ্নি রাশি কি কি পেলেন আপনারা? মেষ। মেষ, ধনু আর সিংহ। হুম। আচ্ছা, আরেকজন বলুন তো আমরা কি কি পৃথ্বী রাশি পেয়েছি? বৃষ। হ্যাঁ। আহ তারপর হচ্ছে কন্যা কন্যা হ্যাঁ আর মকর। আর মকর। কন্যা আর মকর। আচ্ছা, বেশ। আরেকজন বলুন আমরা জল কি কি পেয়েছি? জল পেয়েছি হচ্ছে মীন কর্কট। পেয়েছি, আর কর্কট, আর পেয়েছি বৃশ্চিক। হচ্ছে কর্কট, বৃশ্চিক। বৃশ্চিক আর বৃশ্চিক। মীন। মিন। বেশ। তাহলে আমরা 3টে জল পেয়েছি, 3টে স্থল পেয়েছি এবং 3টে অগ্নি পেয়েছি, তাই তো? হ্যাঁ। তাহলে আমাদের হ্যাঁ। জড় পদার্থের ভাগটা আমরা শিখলাম। এবং এটা আপনারা খুব সহজে শিখতে পারলেন, মুখস্থ করার আর দরকার নেই। হ্যাঁ, বলুন। কিছু বলছিলেন পায়েল? না। আচ্ছা, তাহলে আমরা জড় পদার্থের যে বিভাজনটা সেটা আমাদের আর নতুন করে মুখস্থ করার দরকার নেই যে অগ্নি রাশি মানে মেষ রাশি সে অগ্নি রাশি হবে না পৃথ্বী রাশির হবে। আমরা যদি এই ছকটা মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু সারা জীবনের জন্য মনে রাখতে পারবো যে কে কোন তত্ত্বের রাশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপরে আমরা তত্ত্বের পরে চলে যাব শক্তির বিভাজনে। আমরা শুনেছিলাম, পড়েছিলাম আগেই যে শক্তি হচ্ছে 3 প্রকার: সত্ত্ব, রজ, তম। তো এই সত্ত্ব, রজ, তমকে এই রাশি চক্রে নাম দেওয়া হয়েছে চর, স্থির এবং দ্যতক। চর, চর মানে হচ্ছে যে চড়ে বেড়ায়, যার মধ্যে স্থিরতা নেই। আর স্থির মানে স্থির, তাকে আর বলার কিছু নেই। আর দ্যাতক, যার মধ্যে চরেরও কিছু বৈশিষ্ট্য থাকবে এবং স্থিরেরও কিছু বৈশিষ্ট্য থাকবে। তো যেহেতু 3টে শক্তি, 3 প্রকার শক্তি, তো 12টি রাশিকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল পাচ্ছি 4। অর্থাৎ এই মানে রাশি চক্রের 4খানা বিভাজন হবে।
তো প্রথমেই আপনারা মেষের ঘরে লিখুন চর। ম্যাডাম বলছি একসঙ্গেই লিখবো আগেরটা যেটা লিখলাম না আলাদা আর ছকে একটা ঘর, লিখবো? আমি 4টে ঘর করতে বলেছি আলাদা আলাদা, প্রত্যেকটা হ্যাঁ, ঘরে আলাদা আলাদা করে লিখুন। ঠিক আছে মাঝখানটাতে ম্যাম। লিখুন, এইখানটাতে লিখুন, এই যে মাঝখানের এই জায়গাটা, এখানটা লিখুন শক্তির বিভাজন। শক্তির বিভাজন লিখুন, শক্তি অনুযায়ী বিভাজন। প্রথমে লিখেছিলাম তত্ত্ব অনুযায়ী, এবার লিখবেন শক্তি অনুযায়ী। মেষের ঘরে লিখবেন চর। আচ্ছা, বৃষের ঘরে লিখুন স্থির। মিথুনের ঘরে এসে লিখুন ব্যাতক। ব্যাতক ম্যাম বাংলা কি? বানানটা বলে দিচ্ছি, দয় বয় জফলা, তয় ম ক। ব্যাকমুখ। তাহলে প্রথম মেষের ঘরে চর, পরের ঘরে স্থির, মিথুনের ঘরে হচ্ছে ব্যাতক, একটা বিভাজন হয়ে গেল। আবার আপনারা কর্কটের ঘরে চলে যান, সেখানে গিয়ে আবার লিখুন চর। সিংহর ঘরে গিয়ে লিখুন স্থির। কন্যার ঘরে ব্যাতক। দ্বিতীয় বিভাজন হয়ে গেল। হয়েছে সবার এইটুকু? এবার তুলার ঘরেতে লিখুন আবার চর। বৃশ্চিকের ঘরে লিখুন স্থির। ধনুর ঘরে ব্যাতক। তৃতীয় বিভাজনটা হয়ে গেল। চতুর্থ বিভাজনে শুরু হচ্ছে মকর থেকে, চর, পরের ঘরে লিখুন কুম্ভের ঘরে স্থির, এবং মীনের ঘরে গিয়ে লিখুন ব্যাতক। এ পর্যন্ত হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়েছে। এবার আপনারা একটু হয়ে বলুন। গেছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এবার আপনারা একটু বলুন তো, যে কি কি রাশি আমরা চর রাশি পেলাম? মেষ, মেষ, কর্কট, কর্কট, তুলা, তুলা, মকর। মকর। ঠিক। আর এবার স্থির কি কি পেয়েছি আমরা? বৃষ, পেয়েছি আমরা সিংহ, সিংহ, আর সিংহ, বৃশ্চিক, কুম্ভ। কুম্ভ। সিংহ, কর্কট, আর বৃশ্চিক, জাতক রাশি কি কি কর্কট, পেলাম আমরা? মিথুন, আহ কন্যা, মিথুন, ধনু, মীন। ধনু, আর সিংহ। হুম, ডাব্লিউ, তাহলে এই পর্যন্ত ওয়াই, আমরা এ, কি কি পেলাম? একটা ওয়াই, হচ্ছে এ, রাশির নাম পেয়েছি, কোন ঘরে কোন রাশির অবস্থান। দ্বিতীয় পেয়েছি আমরা বি, পদার্থ অনুযায়ী ভাগ। আর তৃতীয় পেলাম আমরা শক্তি অনুযায়ী ভাগ। এবার রাশির লিঙ্গ আমরা জেনে নেব, কোন রাশি কোন লিঙ্গের। দুটো লিঙ্গ, একটি হচ্ছে পুংলিঙ্গ আর একটি স্ত্রীলিঙ্গ। এটি খুব সহজ, যেহেতু 12কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 6খানা বিভাজন পাবো। শুধু আহ পুংটা মনে রাখতে হবে, বাদ বাকি স্ত্রী পুং করলেই হবে। অর্থাৎ এই যে রাশিটা মেষ ঘরের মেষ রাশি, এই রাশিটাকে
পুং রাশি লিখুন, বাকি পর পর পুং স্ত্রী করে লিখে যান। বোঝাতে পেরেছি? হুম হুম। ম্যাডাম আরেকবার বলুন। হ্যাঁ, পুং রাশি এবং স্ত্রী রাশি দুটো রাশি। তো যেহেতু 12টি রাশিকে আমরা 2 দিয়ে ভাগ করছি, 6খানা করে বিভাজন পাবো। অর্থাৎ প্রথম ঘরটা মেষের ঘরে লিখুন হচ্ছে পুং তারপর লাগা রাশি। দ্বিতীয় ঘর বৃষের ঘরে লিখুন স্ত্রী রাশি। মেষে কি তৃতীয় লিখবো ঘর, ম্যাডাম? হ্যাঁ, স্ত্রী উম, মেষে স্ত্রী, হ্যাঁ, বৃষে বৃষ পুং, রাশি হচ্ছে স্ত্রী রাশি লিখুন। স্ত্রী। বৃষ কি হবে ম্যাডাম? হ্যাঁ, বৃষ হচ্ছে স্ত্রী রাশি। স্ত্রী আমি লিখে দিচ্ছি, লিখুন। বৃষ হচ্ছে স্ত্রী। আবার মিথুন রাশি লিখুন পুং। কর্কটের ঘরেতে গিয়ে লিখুন স্ত্রী। ধনুর ক্ষেত্রে পুং, মকরের ক্ষেত্রে স্ত্রী। সিংহর ঘরে লিখুন পুং। কন্যার ঘরে এসে লিখুন স্ত্রী। ম্যাডাম সিংহটা কি হবে? পুং পুং লিখেছি, দেখুন এই যে পুং। পুং। প্রথম ঘরটা শুধু মনে রাখুন পুং, তারপরে ঘর স্ত্রী, তারপরে ঘর পুং, তারপরে ঘর স্ত্রী, তারপরে ঘর পুং, তারপরে ঘর স্ত্রী। স্ত্রী। এভাবে ঠিক তুলা ঠিক। এসে লিখুন আবার পুং। বৃষ্টিকে এসে লিখুন স্ত্রী। ধনুতে পুং, আর ধনুর পরে মকর, মকরের স্ত্রী, আচ্ছা, তারপরে কুম্ভতে ধনুতে পুং, পুং লিখুন। আর মীনতে স্ত্রী। মকরে লিখুন স্ত্রী। কুম্ভতে পুং, কুম্ভে আবার লিখুন পুং। মিনে স্ত্রী। প্রথম থেকে আবার বলছি, মেষের ঘরে পুং, বৃষ স্ত্রী, মিথুনে পুং, কর্কটে স্ত্রী, সিংহতে পুং, কন্যায় স্ত্রী, তুলায় পুং, বৃশ্চিকে স্ত্রী, ধনুতে পুং, মকরে স্ত্রী, কুম্ভতে পুং এবং মীনেতে হচ্ছে স্ত্রী। এই পর্যন্ত হয়েছে সকলের? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ বেশ। ম্যাম। তাহলে 3 প্রকার ভাগ আমরা পেলাম। একটা হচ্ছে তত্ত্ব অনুযায়ী ভাগ রাশির, একটা হচ্ছে শক্তি শক্তি বিভাজন, অনুযায়ী, আরেকটি হচ্ছে লিঙ্গ অনুযায়ী। এই 3 প্রকারের বিভেদ রাশির আমাদের জানা হলো। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্ণের বিভাগ। বর্ণ আমরা সকলে জানি যে 4 প্রকার হয় বর্ণ, তাই তো? একটা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণ বা বিপ্র। এই 4 প্রকার। এবার আবার একটা ছক আঁকুন এবং সেই ছকে মাঝখানটাতে লিখুন বর্ণের বিভাগ। এখানটা লিখুন বর্ণের বিভাগ। হয়ে গেলে জানাবেন। হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে। হয়ে গেছে ম্যাম। হয়ে গেছে ম্যাম। আচ্ছা, এবার আমরা প্রথম ঘর অর্থাৎ মেষের ঘরে লিখব ক্ষত্রিয়।
প্রথম ঘরে ক্ষত্রিয়, পরের হচ্ছে বৃষর ঘরে লিখবো আমরা বৈশ্য। বৃষের সাদা ঘরে কাগজ হয়েছে না? বৈশ্য। মিথুনের ঘরে এসে লিখুন শূদ্র। এবং কর্কট এসে লিখুন ব্রাহ্মণ বা বিপ্র। প্রথম বিভাজন হলো, যেহেতু 4 দিয়ে আমরা ভাগ করছি, 4টে বর্ণ 4 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 12 রাশির ফল বেরোবে 3। 3খানা আমরা আলাদা আলাদা বিভাজন পাবো। মেষ রাশি হচ্ছে ক্ষত্রিয়, বৃষ হচ্ছে বৈশ্য, মিথুন হচ্ছে শূদ্র, এবং চন্দ্র হচ্ছে কর্কট হচ্ছে ব্রাহ্মণ। এই পর্যন্ত হলো। তারপরে থেকে শুরু করুন আবার সিংহর ঘরে লিখুন ক্ষত্রিয়। আবার কি? আবার কি হচ্ছে? ক্ষৈত্র, পরে কন্যার ঘরে লিখুন বৈশ্য। ক্ষৈত্র, বৈশ্য, এবার শূদ্র। তুলার ঘরে লিখুন শূদ্র। বৃশ্চিকের ঘরে ব্রাহ্মণ। ধনুর ঘরে গিয়ে লিখবেন আবার ক্ষত্রিয়। ম্যাম কমপ্লিট পুরো। কমপ্লিট তো? যার কমপ্লিট একটু অপেক্ষা করুন, বাকিরা একটু লিখে নিন। পরে হয়ে গেছে। মকরের ঘরে গিয়ে লিখুন বৈশ্য। ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ। ঠিক আছে। তারপরের ঘরে শূদ্র, এবং তারপরের ঘরে গিয়ে আমি এই জন্য বললাম সাদা খাতা নিতে। আমার অবস্থা বুঝতে পারছিস? সাদা খাতায় হচ্ছে না। এটা অসুবিধা হচ্ছে বাবা। আমি এনে দেবো কালকে সাদা খাতা। ঠিক আছে, আমি একটু ফ্রেশ করে নিই ওটা। পাকা পেজ দেবো কয়েকটা। এখন দরকার নেই, এগুলো তো আমার রেখে দিতে হবে সারা জীবনের জন্য। তা হলো, সকলের হয়েছে? ম্যাডাম হয়ে গেছে। হয়ে হ্যাঁ, গেছে তাহলে ম্যাম। আবার একবার যারা হ্যাঁ লিখেছেন। ম্যাম হয়ে গেছে। হ্যাঁ, প্রথম ঘর হচ্ছে মেষের ঘর, সেটা ক্ষত্রিয়। বৃষের ঘর হচ্ছে বৈশ্য, মিথুন শূদ্র, এবং কর্কট ব্রাহ্মণ। পরের বিভাজন সিংহ ক্ষত্রিয়, কন্যা বৈশ্য, তুলা শূদ্র, এবং বৃশ্চিক ব্রাহ্মণ। তারপরের বিভাজন ধনু ক্ষত্রিয়, মকর বৈশ্য, কুম্ভ হচ্ছে শূদ্র, এবং মীনের ঘর হচ্ছে ব্রাহ্মণ। হয়েছে তো সকলের? হ্যাঁ হ্যাঁ। হুম। এবার আরেকটা ছক আঁকুন, সেখানে লিখুন হচ্ছে সম এবং বিষম বিভাজন। সম এবং বিষম বিভাজন লিখেছেন তো?
ম্যাডাম লাস্টে যেটা বললেন সম বিষম ওটা একবার বলুন কোথায় লিখবো? হ্যাঁ, এখন আমি বলিনি। সম এবং বিষম প্রথম ঘরে, মেষের ঘরে লিখুন বিষম। এটাও যেহেতু দুটো ভাগ, সেহেতু আমরা 6টা বিভাজন করব, অর্থাৎ বিষম এবং সম। এই পরের ঘরে লিখুন যেটা বৃষের ঘরে, সেখানে গিয়ে লিখুন বিষম, সরি, সম সম। সম সম। মিথুনের ঘরে গিয়ে লিখুন বিষম। কর্কটের ঘরে গিয়ে লিখুন সম। সিংহের ঘরে এসে লিখুন বিষম। পরের ঘরে লিখুন সম। কমপ্লিট ম্যাম। হ্যাঁ, যারা এখনো কমপ্লিট করেননি তারা একটু ঘুরিয়ে সম বিষম এগুলো একটু লিখে নিন। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বলবেন, আমি আবার বলবো। হয়ে গেছে? কমপ্লিট ম্যাম। Good. তাহলে প্রথম ঘরটা হচ্ছে বিষম, পরের ঘরটা হচ্ছে সম, এই ঘরটা বিষম, এই ঘরটা 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 সম, এই ঘরটা বিষম এবং এই ঘরটা সম। কি কি পেলাম? তত্ত্ব অনুযায়ী বিভাগ পেলাম, শক্তি অনুযায়ী বিভাগ পেলাম, লিঙ্গ অনুযায়ী বিভাগ পেলাম, এবং এখন পেলাম বর্ণের বিভাগ। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে দিক। কোন রাশি কোন দিককে নির্দেশ করে। তো আবার একটা ছক আঁকুন এবং তার মাঝখানে লিখুন দিক বিভাজন। 4টে দিক হয়, মানে মূলত 4টে ম্যাম। দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দিক 4টে দিক হয়। তো 12কে 4 দিয়ে ভাগ করলে আবার আমরা 3টে করে বিভাজন পাবো। ম্যাম হ্যাঁ, বলুন। বলছি সম বিষম বিভাজনটা তো আলাদা ছকে হবে তো? সবকটাই যতগুলো বলছি আমি এখানে, যেহেতু জায়গার অভাব, আমি একটার মধ্যে লিখছি, কিন্তু আপনারা যতগুলো বিভাজন বললাম প্রত্যেকটা আলাদা আলাদা ছক করুন। মাঝখানটাতে এই জায়গাটাতে সেই ছকের বিভাজনটা লিখুন এবং চারিপাশে যেভাবে বললাম সেভাবে আঁকুন, লিখুন। ওকে ম্যাম, নাহলে ওকে। পরবর্তীকালে সমস্যা হবে, গুলিয়ে যাবে। প্রত্যেকটা আলাদা আলাদা ছকে বিভাজনগুলো লিখুন। এবার নতুন আরেকটা ছক এঁকে সেখানে লিখুন দিক অনুযায়ী বিভাজন। প্রথম ঘর, মেষের ঘরে লিখুন পূর্ব। প্রথম ঘরে পূর্ব লিখুন। দ্বিতীয় ঘরে, অর্থাৎ বৃষের ঘরে লিখুন দক্ষিণ। বৃষ দক্ষিণ। দক্ষিণ। মিথুনের ঘরে লিখুন পশ্চিম। কর্কটের ঘরে লিখুন উত্তর। প্রথম ঘরে পূর্ব, দ্বিতীয় ঘরে হচ্ছে দক্ষিণ, তৃতীয় ঘরে হচ্ছে পশ্চিম, চতুর্থ নম্বর ঘরে লিখুন উত্তর, 5 নম্বর ঘরে গিয়ে আবার লিখুন পূর্ব।
তাহলে কন্যা দক্ষিণ হবে, হ্যাঁ, আর তুলা ওইভাবে ঘুরিয়ে একই সিস্টেমে পরের 6 নম্বর ঘরে লিখবেন দক্ষিণ। তুলা পশ্চিম, আর বৃশ্চিক উত্তর। হ্যাঁ, আবার একই রোটেশন, পূর্ব, ধনু, মকর দক্ষিণ। যারা বুঝতে পারছেন না আমি বলে দিচ্ছি। কন্যাতে গিয়ে লিখুন আবার পূর্ব, সরি, সিংহতে লিখুন পূর্ব, কন্যাতে লিখুন দক্ষিণ, তুলাতে গিয়ে লিখুন পশ্চিম, এবং বৃশ্চিকে উত্তর। আমি ভুল বললাম বোধহয়। হ্যাঁ হ্যাঁ, সিংহ, হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন ম্যাডাম। হ্যাঁ ঠিক না বলেছেন। ম্যাডাম, উত্তর ঠিকই বলেছেন। ঠিকই আছে, ঠিকই ঠিকই আছে। বলেছেন। ঠিক বলেছেন। পরের ঘরে লিখুন ধনুর ঘর থেকে আবার পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর। মিনে উত্তরে গিয়ে শেষ। হ্যাঁ, হয়ে গেছে ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি বিভাগ পেলাম একজন বলুন। কটা ছক হয়েছে আলাদা আলাদা আপনারা এঁকেছেন এবং কি কি লিখলেন সেটা একটু আমরা বলুন। পেয়েছি আমাদের ম্যাডাম। বিভাজন, একজন শক্তির বলুন প্লিজ, বিভাজন, একজন বলুন। শক্তির বিভাজন, লিঙ্গভেদে রাশি, প্রত্যেক বিভাগ। বর্ণের বিভাগ, সম বিষম বিভাজন, দিক বিভাজন। আচ্ছা, তাহলে যদি আমি এখন বলি যে ধনু রাশির কোন দিক, বলুন দেখি, দেখেই বলুন। পূর্ব, পূর্ব দিক, ধনুরাশি পূর্ব দিক। তাহলে আমরা জানলাম যে থাকা ধনু যায় রাশি কিন্তু পূর্ব দিক। ভালোভাবে চলাফেরা করা যায় না। আচ্ছা আমি, তোমার মনে আছে যে তুমি আমাকে ভালোবাসতে, আমাকে প্রপোজ করেছিল, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, তো এবার আম, যেটা হলো যে আমরা এই বিভাজনগুলো মোটামুটি বুঝে গেলাম। আচ্ছা, কেউ আমাকে বলুন তো যে বৃশ্চিক যে বৃশ্চিক রাশি, এটা কি রাশি, স্থির রাশি না চর রাশি? স্থির রাশি ম্যাডাম। স্থির রাশি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, বলুন মীন রাশি কি রাশি? স্তর স্থির জাতকের মধ্যে কি হবে? দাঁতক দাঁতক। জাতক। বেশ, তাহলে আমরা ম্যাডাম, এইভাবে প্রত্যেকটা রাশির একটা প্রশ্ন কোনটা ছিল কোন ম্যাডাম। বিভাজনে সেগুলো আমরা শিখে গেলাম। এইটা আমাদের আলাদা আলাদা ছক করে পরিষ্কারভাবে খাতায় তুলে রাখবেন, এবং এটা সারা জীবনের, এটা ভোলার জিনিস নয়। এটা আপনারা যখনই প্রেডিকশন করবেন তখন কিন্তু প্রাথমিক অবস্থায় যখন আপনি একজন ব্যক্তির, যখন এগুলো লগ্ন হবে, এই 12টি রাশি পরবর্তীকালে আবার 12টি লগ্ন হবে, তো লগ্ন হিসাবে মানুষকে যখন প্রেডিক্ট করবেন যে একজন মেষ রাশির স্বভাব, মেষ লগ্নের স্বভাব, ওই ব্যক্তি কেমন হবে, সেই কেমন হওয়ার বিচারগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এবং সঙ্গে তার স্ত্রীর, এবং অনেক ক্ষেত্রে স্ত্রীর বাড়ি কোন দিকে হবে, এই ধরনের প্রশ্ন আপনাদের পরবর্তীকালে সম্মুখীন হতে হবে। সেইগুলোও কিন্তু আমরা এইখান থেকে, এই জিনিসগুলো থেকে বার করতে পারবো। আচ্ছা, তো ম্যাম, হ্যাঁ, বলছিলাম ফার্স্টের ছকটা কি রাশি অনুপাতে বিভাজন লিখবো তো? হ্যাঁ, প্রথমে একদম রাশির বিভাজন, 12টি রাশির ঠিক আছে। কোনটা কার ঘর, এটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। মানে এই যে যে কটা আমরা শিখলাম আজকে, এগুলো সব কটাই চোখ বন্ধ করে মুখস্থ করার বিষয়। কিন্তু যদি শুধুমাত্র আমরা লিখে শিখতাম তাহলে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। কিন্তু এই ছক করে শিখলে আর আমরা ভুলবো না। তো সেই জন্য আপনাদের প্রত্যেকের খাতাতেই সুন্দর করে প্রত্যেকটা ছকের যে আলাদা আলাদা বিভাজনগুলো আমরা পেলাম, আলাদা আলাদা ছক করে তার মধ্যে সুন্দর করে লিখে রাখবেন। ঠিক আছে? ম্যাডাম, যেটা ওই স্ত্রী পুং যেটা আছে সেটা কি কি হিসাবে এটা বিভাজনটা লিখবো? লিঙ্গ হিসাবে। কোন রাশি লিঙ্গ হিসাবে, ঠিক স্ত্রী রাশি, কোন রাশি পুং রাশি, পুরুষ রাশি, এটা হচ্ছে বিভাজন। লিঙ্গভেদে, ওটা লিঙ্গভেদে। লিঙ্গ ভেদে, হুম হ্যাঁ, হুম। লিঙ্গ ভেদে। হয়েছে? এই পর্যন্ত হলো। হ্যাঁ ম্যাডাম, হয়েছে। এবার আপনারা সকলে লিখুন প্রতীক। কোন রাশির চিহ্ন, প্রতীক চিহ্ন কিভাবে, কোন রাশিকে আমি এখানে একে একে দেখাবো না, আপনারাই লিখে রাখুন এবং পরে সেগুলোকে মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন।
সেটা হচ্ছে প্রথমে লিখুন মেষ রাশির প্রতীক চিহ্ন হচ্ছে ম্যাডাম ভেড়া। ছক করে নেবো তো? হ্যাঁ, ছক করে নিন, ছক করে নিন, খুব সুবিধা হবে, ভুলবেন না আর। প্রতীক চিহ্ন লিখুন, প্রতীকী চিহ্ন। ম্যাডাম একটু দাঁড়ান, ছকটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, লিখুন। একটু বড় বড় করে ছক আঁকুন। বাংলায় লিখতে একটু বড় জায়গায় লাগবে। আচ্ছা, আর একটা জিনিস, এই ছকটা ওই প্রতীক চিহ্ন আঁকার আগে আপনারা আর একটা জিনিস লিখে নিন। সেটা হচ্ছে গুণ অনুযায়ী ধনাত্মক এবং ঋণাত্মক, ওটা আগে করুন। আর একটা ছক এঁকে লিখুন ধনাত্মক এবং ঋণাত্মক। প্রতীকটা আমরা একটু পরে করব। ধনাত্মক এবং ঋণাত্মক দুটো করে, যেহেতু 12কে ভাগ দেব, 6টা বিভাজন হবে। অতএব মেষের ঘরে লিখুন ধনাত্মক, মেষের ঘরে ধনাত্মক, পরের ঘরে ঋণাত্মক। বৃষের ঘরে গিয়ে লিখুন ঋণাত্মক। মিথুনের ঘরে গিয়ে আবার ধনাত্মক। কর্কটের ঘরে গিয়ে ঋণাত্মক। এভাবে রোটেশন করে নিন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, এভাবে ধনাত্মক ঋণাত্মকটা পুরো 12টি রাশিতে লিখে নিন। হয়ে গেছে ম্যাম। হুম, সকলের হলো? হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। বেশ, তাহলে আমরা ভাগ পেলাম, প্রথমে হচ্ছে তত্ত্ব অনুযায়ী, 2 নম্বর হচ্ছে গুণ অনুযায়ী, 3 নম্বর বর্ণ, 4 নম্বর শক্তি, 5 নম্বর হচ্ছে দিক। এই তো 5খানা বিভাজন করেছি আমরা নাকি? 8খানা, 7খানা বিভাজন করেছি মোটামুটি। আচ্ছা, এইবার আর একটা ছক আঁকুন এবং সেখানটায় প্রতীক চিহ্নটা, বিভাজনটা লিখুন। প্রতীক, এটা বিভাজন নয়, কোন রাশির কি প্রতীক বা চিহ্ন হয় সেটাকে লিখবেন। ম্যাম ধনাত্মক এই ঋণাত্মকটা হেডিংটা কি হবে? গুণ অনুযায়ী বিভাজন, গুণ, কোন রাশির কি গুণ, এই গুণ অনুযায়ী বিভাজন। ম্যাম, সম অসম বিভাজন, এটার হেডিংটা কি সম অসম বিভাজনই হবে? হ্যাঁ, সম অসম, মানে এটা হচ্ছে বিষম সম রাশি বিভাজন। সম অসম নয় কিন্তু, বিষম এবং সম, বিষম সম রাশি বিভাজন। সময় নিয়ে করুন, অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে করুন। ম্যাম প্রতীক চিহ্ন ছকটা হয়ে গেছে। বেশ, তাহলে এই যে প্রতীক বা চিহ্ন হলো, এক একটি রাশির এক এক রকম চিহ্ন তৈরি হয়। চিহ্নগুলো কিভাবে হয় সেটা আমরা একটু জেনে নেব। আমরা এরপরে যখন নক্ষত্র বিভাজন করব,
তো তখন আমরা জানতে পারবো যে এক একটি রাশিতে কয়েকটি করে নক্ষত্রের অবস্থান আছে। তো এই নক্ষত্রের যে অবস্থান তাকে যদি কাল্পনিক একটি রেখচিত্র দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি রাশিতেই একটা করে চিহ্ন তৈরি হয়েছে। সেই চিহ্ন অনুযায়ী প্রত্যেক রাশির প্রতীক বা চিহ্ন তৈরি হয়েছে। তো আমরা প্রথমে আম, যেটা করব সেটা হচ্ছে মেষ রাশি হচ্ছে, মেষ রাশি লিখুন, মেষ রাশির চিহ্ন লিখুন অজ বা মেষ। মেষ, এই যে মেষ, এখানে একটা কনফিউশন তৈরি হয় অনেকের। মেষ বলতে আমরা তো ভেড়া বুঝি। তো ভেড়া অর্থ কিন্তু দুই তিন রকমের ভেড়া আপনারা পাবেন দেখতে। যেটা ওই একদম নরম সরম তুলতুলে, গায়ে অনেক কোকড়ানো ছোট ছোট পশম, যে ছোট্ট খাট্ট যে ভেড়া, এই মেষ কিন্তু সেই ভেড়া নয়। এই মেষের ইংলিশ কিন্তু শিপ ল্যাম্ব নয়, এর ইংলিশটা হচ্ছে এইরিস। তো এইরিস যে টাইপের ভেড়া, তারা হচ্ছে পাহাড়ি ভেড়া। আপনারা যদি ডিসকভারি টভারি দেখেন, ওখানে দেখতে পাবেন যে একটা বিশেষ ধরনের শক্তিশালী ভেড়া আছে যাদের এই রকম দুটো লম্বা লম্বা শিং, এবং তারা প্রচন্ড শক্তিশালী। তো মেষকে কিন্তু শক্তির প্রতীক বলা হয়। তো এই ক্ষেত্রে এই যে অজ, মানে ছাগল বা ভেড়াটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু ওই এইরিস ভেড়া। তো মেষের প্রতীক চিহ্ন হচ্ছে অজ। আচ্ছা, বৃষের প্রতীক চিহ্ন লিখুন। বৃষ মানে হচ্ছে ষাঁড়। তো বৃষের প্রতীক চিহ্ন হচ্ছে একটি ষাঁড়। মিথুনের প্রতীক চিহ্ন লিখুন মিলন উন্মুখ দুজন নারী পুরুষ, মানে নারী এবং পুরুষের মিলনরত অবস্থা। নারী পুরুষের মিলন উন্মুখ অবস্থা হচ্ছে মিথুন, মিথুনের প্রতীক। হচ্ছে কর্কটে লিখুন কাঁকড়া। কর্কটের প্রতীক প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া। এরপর হচ্ছে সিংহ। সিংহের প্রতীক চিহ্ন সিংহই। সিংহের প্রতীক চিহ্ন সিংহ। কন্যার প্রতীক চিহ্ন লিখুন। কন্যার প্রতীক চিহ্ন হচ্ছে ভাসমান নৌকায় একজন নারী যার হাতে শস্যের গুচ্ছ। ভাসমান নৌকায় একজন নারী যার হাতে শস্যের গুচ্ছ, একগুচ্ছ শস্য, এরকম চিহ্ন হচ্ছে কন্যার। ম্যাম কোনটা আরেকবার বলুন। ভাসমান নৌকায় একজন নারী যার হাতে এক গুচ্ছ শস্য, মানে সেটা ধানের এক ছড়া ধানও হতে পারে, একগুচ্ছ শস্য, এরকম একজন নারী যে কিনা ভাসমান নৌকায় অবস্থান করছেন। এরপর তুলাতে লিখুন দাঁড়িপাল্লা। যে তুলা যন্ত্র হয় দাঁড়িপাল্লা, সেটি হচ্ছে তুলা রাশির প্রতীকী। এরপর বৃশ্চিক। বৃশ্চিকের চিহ্ন হচ্ছে কাঁকড়া বিছে, স্করপিও। ধনু রাশির জন্য লিখুন তিন ধনুক। তীর ধনুক হাতে একজন পুরুষ, অশ্বারোহী পুরুষ, একজন অশ্বারোহী পুরুষ যার হাতে তীর ধনুক নিয়ে অবস্থারত তিনি। ম্যাম, হ্যাঁ, বললাম যে ধনু যেটা, সেটাতে যেটা আমরা দেখি ওই একটা মানে ওই মুখটা হচ্ছে মানুষের এবং না না, দেহটা ওটা হচ্ছে। ওটা হ্যাঁ, ওই ধনুর ক্ষেত্রে
মুখটা পশুর আকৃতির দেওয়া হয় এদের মধ্যে, যেহেতু সেটা পরে আমরা আলোচনা করব। প্রতীক আচ্ছা আচ্ছা চিহ্নগুলো রাখুন, লিখুন। আচ্ছা আচ্ছা। এ অশ্বারোহী একজন পুরুষ যার হাতে তীর ধনুক। ভালো। এরপরে লিখুন মকর। ম্যাডাম, এক্ষুনি যেটা বললেন অশ্বারোহী মানে হচ্ছে ওই অশ্ব ঘোড়া, সেটা হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ঘোড়া। আচ্ছা। একজন এমন একজন মানুষ যাকে দেখতে অনেকটা ঘোড়ার মতন বা জন্তুর মতন বা খানিকটা পশুর মতন, তাকে অশ্বারোহী মানুষ হিসেবে ব্যাখ্যা করছি। অশ্বারোহী একজন মানুষ যার হাতে তীর ধনুক। হ্যাঁ। এরপর হচ্ছে মকর। মকরের চিহ্ন হচ্ছে একটা বৃহৎ আকার মৎস্য, যার মস্তকটা ছাগলের ন্যায় কিন্তু দেহটা হচ্ছে বৃহৎ কোনো মাছের মতন। বৃহৎ বৃহৎ আকার মৎস্য লিখুন। ম্যাম আরেকবার বলবেন? হুম, বৃহদাকার মৎস্য, যার মাথার দিকটা হচ্ছে ছাগলের মতন এবং দেহটা হচ্ছে একটা বড় মাছের মতো। এটাকে এক কথায় লিখুন, বৃহদাকার মৎস্য। এরপরে কুম্ভ লিখুন। জলপূর্ণ একটি ঘড়া বা কলসি হাতে একজন পুরুষ, মানে এমন একজন পুরুষ যার কাঁধে একটা জলপূর্ণ ঘড়া বা বড় কলসি, সেটা নিয়ে একজন পুরুষ তার কাঁধে রেখেছে। জলপূর্ণ কলসি বা ঘড়া হাতে একজন পুরুষ, বা জলপূর্ণ ঘড়া কাঁধে একজন পুরুষ। এরপর লিখুন মিন। মিনে লিখবেন অগাধ জলে এক জোড়া মাছ। অগাধ জলে এক জোড়া মাছ বা মৎস্য। ম্যাডাম এটা মেষটা কি অজ বলেছিলেন? অজ, অজ, অজ মানে ছাগল বা ভেড়া। হয়ে গেছে ম্যাম। এবার একজন আমাকে একটু পড়ে শোনান মেষ থেকে মিনের প্রতীক চিহ্ন। আমি এবার একজন ছেলে বন্ধুর কাছ থেকে শুনতে চাইবো। আমাদের মেয়েরা অনেক কথা বলছে, ছেলেরা কেউ বলছে না। বলুক কেউ একজন। ম্যাম মেষ হচ্ছে অজ হুম, বা অ্যারিস, হুম, বৃষ হচ্ছে ষাঁড়, হুম, মিথুন হচ্ছে নারী ও পুরুষের মিলন অবস্থা, হুম, কর্কট হচ্ছে কাঁকড়া, হুম, সিংহ, সিংহ চিহ্ন। হুম, তারপরে আছে আপনার কন্যা হচ্ছে ভাসমান নৌকায় একজন নারী যার হাতে একগুচ্ছ শস্য, হুম, তুলাতে হচ্ছে দাঁড়িপাল্লা, হুম, কর্কট বৃশ্চিক রাশিতে আছে কাঁকড়া বিছা, হুম, ধনু রাশিতে আছে তীর ধনুক হাতে অশ্বারোহী পুরুষ, হুম, আর মকর রাশিতে আছে বৃহদাকার মৎস্য যার মাথা ছাগলের ন্যায় কিন্তু দেহটা মাছের মতো। হুম, কুম্ভ রাশিতে আছে জলপূর্ণ একটি কলসি একজন পুরুষের কাঁধে, হুম। এবং মীন রাশিতে আছে অগাধ জলে এক জোড়া মাছ। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা মোটামুটি প্রতীক চিহ্নগুলো বুঝলাম, কোন রাশি কোন প্রতীক চিহ্ন, এগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এরপর আপনারা আবার একটা ছক কাটুন বা বিস্তারিতভাবেও লিখতে পারেন। সেটা হচ্ছে রাশির রং বা কালার, কোন রাশি কোন রংকে নির্দেশ করে
তার বিভাজনটা আমরা শিখবো। সব কেটে ফেলুন, সুবিধা হবে মনে রাখতে। রং অনুযায়ী বিভাজন। হয়ে গেছে ম্যাম। আচ্ছা, প্রথমে মেষের ঘরে লিখুন গাঢ় লাল রং। বৃষের ঘরে লিখুন ঈষৎ শুভ্র। কি ম্যাডাম, ঈষৎ? শুভ্র সাদা, মানে যেটাকে আমরা বাংলায়, সরি ইংলিশে বলি অফ হোয়াইট কালার, যে অফ হোয়াইট, সাদাটা হ্যাঁ। স্ফটিকের ন্যায় নয়, সেই রকম। হুম। ম্যাম কালার গুলো একটু ইংলিশে বললেই ভালো হয় ম্যাম। হ্যাঁ, আমি বাংলায় আগে বলি, আপনাদেরকে ইংলিশে বুঝতে সুবিধা হয়, সেটা পরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক মানে ঠিক লিখুন আছে। নীলাভ সাদা রং বা ঈষৎ শুভ্র। অফ হোয়াইটও মানে লিখতে অফ, পারেন। হ্যাঁ অফ হোয়াইট লিখে নিয়েছি। হুম। আচ্ছা, এরপরে লিখুন মিথুনে মিঠুন। লিখুন, মিথুন মিথুন, মিথুনে লিখুন গাঢ় সবুজ রং, ডিপ গ্রিন, বাটল গ্রিন যেটাকে বলে, গাঢ় সবুজ রং। কর্কটে লিখুন রূপলি রং, সিলভার কালার। সিংহে লিখুন গোল্ডেন, সোনালী কালার। সিংহের কালার হচ্ছে সোনালী বা গোল্ডেন। এরপর কন্যা লিখুন, কন্যা হালকা সবুজ, লাইট গ্রিন। তুলা লিখুন, তুলা হচ্ছে একদম স্ফটিকের মতন সাদা, হোয়াইট, লাইট হোয়াইট, যেটা একদম স্ফটিকের মতন সাদা। ম্যাডাম বলছি স্ফটিক তো মানে ট্রান্সপারেন্ট, মানে দেখা যায়, হ্যাঁ, এমন সেক্ষেত্রে সাদা, লাইট সাদা, যেটাকে একদম মানে কি বলবো, ওটাকে মিল্কি লাইট সাদা হোয়াইট, বলবো। মিল্কি হোয়াইট বলে। হুম, ওই সেটাই লিখুন, মানে স্বচ্ছ যেটা বলবো। স্বচ্ছ সাদা একদম, হ্যাঁ। হুম। ম্যাডাম, স্বচ্ছ সাদা সাদা বলতে কি ট্রান্সপারেন্ট হোয়াইট ওটাকে বলছে? ট্রান্সপারেন্ট যে হোয়াইটটা, মানে ধরুন ওটাতে আমরা লিখেছিলাম, মানে আগে লিখেছিলাম না যে একটা হোয়াইট যার মধ্যে একটা নীলাভ আভা থাকবে, এই হোয়াইটটা পিওর হোয়াইট, এর মধ্যে কোনো আভা থাকবে না। সাদা বলতে যা বোঝায় পুরো একদম ধবধবে সাদা।
বৃষ্টিকে লিখুন পোড়া ইটের রং। পোড়া ইটের যে একটা লাল রং হয়, মানে মেশে আমরা যেমন লিখেছিলাম একদম টকটকে লাল, গাঢ় লাল, বৃষ্টিকের ক্ষেত্রে হবে সেটা পোড়া মাটির লাল রং। ওটাকে কি রং বলে আমি ঠিক জানি না ইংরেজিতে, যদি কেউ জেনে থাকেন সেটা বলে দিন। ম্যাডাম ওটা ম্যাম বোধহয় বার্গান্ডি রাস্ট হবে। কালার। হ্যাঁ, কি বললেন? ম্যাডাম ওটা রাশ কালার বলে হ্যাঁ, রাশ ওটাকে। কালার, এক্স্যাক্টলি রাশ কালার। কালার বলে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাশ কালার। তো ওই পোড়া মাটির রং। এরপর লিখুন ধনু, অরেঞ্জ, কমলা কালার। ধনুতে অরেঞ্জ বা কমলা কালার। মকরে লিখুন ডিপ ব্লু, নেভি ব্লুও হতে পারে, একদম যেটা ডিপ ব্লু। কুম্ভে লিখুন স্কাই ব্লু, আকাশী নীল। মানে আসমানি রং যেটা। আসমানি রং, হ্যাঁ। আর মিনটাস ম্যাম? মিনে লিখুন ধূসর, ধুলোর রং বা অ্যাশ কালার। ধুলোর রং অ্যাশ কালারই যা ধরবো আমরা। ধূসর রং অ্যাশ কালারই যাবে এটা। হয়েছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, কেউ একজন একটু পড়ে শোনান আমাকে কি কি লিখলেন। হ্যাঁ ম্যাম। বলুন। ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। মেষ গাঢ় লাল রং, বৃষ ঈষৎ শুভ্র বা অফ হোয়াইট, মিথুন গাঢ় সবুজ, কর্কট রূপলি, সিংহ সোনালী, কন্যা হালকা সবুজ, তুলা স্ফটিকের মতো সাদা বা ধবধবে সাদা, বৃশ্চিক পোড়া ইটের রং বা রাশ কালার, ধনু কমলা, মকর গাঢ় নীল, কুম্ভ আকাশী নীল বা স্কাই ব্লু, আর মীন হচ্ছে ধূসর বা অ্যাশ কালার। আচ্ছা, আমি আপনাদের একটা বলে রাখি, আমি পরে ভুলে যেতে পারি। যেটা হচ্ছে আপনারা পরের দিন অবশ্যই আমায় মনে করাবেন যে নেক্সট ক্লাসটা যেটা হবে, একটু লিখে রাখুন খাতায়। নেক্সট ক্লাসটা আমরা করাবো হচ্ছে রাশির থেকে মানব শরীরের বিভাজন এবং রাশির অধিপতি গ্রহ, এটা দিয়ে আমরা শুরু করব। রাশির রাশি অধিপতি গ্রহ। থেকে মানব শরীরের বিভাজন হ্যাঁ, আর রাশি রাশির অনুযায়ী মানব অধিপতি গ্রহ। শরীরের বিভাজন এবং রাশির অধিপতি গ্রহ, এটা আমরা পরবর্তী ক্লাস মানে নেক্সট উইকে আপনারা ক্লাস পাবেন হচ্ছে স্যারের ক্লাস। তারপরের উইকে ক্লাসটা আমার থাকবে, সেদিন আমরা এই ক্লাসটা করব। এটা একটু প্রথমেই আমাকে একটু মনে করে দিতে হবে। হুম, এই পর্যন্ত ক্লিয়ার আমরা যা যা শিখলাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ, এইবার আমরা চট করে একটু দেখে নেই যে 12টি রাশিতে আমরা কি কি পেয়েছি। প্রথমটা আমি পড়ে দেব, পরের থেকে আমরা যারা যারা আছি এটা দায়িত্ব সহকারে একজন বলার পরে দ্বিতীয় জন বলতে শুরু করবেন। তার বলা শেষ হয়ে গেলে তৃতীয় জন বলবেন। আমরা মোটামুটি 14-15 জন আছি, 20 জন আছি। তো এটা আহ, চেষ্টা করবো এটা সকলে মিলে বলার। প্রথম পেলাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে আহ ক্ষত্রিয়, ক্ষত্রিয় রাশি। কি পেলাম? বিষম রাশি, পুরুষ রাশি এবং জাতক রাশি, অগ্নি রাশি,
চর রাশি এবং দিক নির্দেশ করছে হচ্ছে পূর্ব দিক। এই মেষ রাশির দুটো বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্য নিয়ে আমরা পরে আবারও পড়বো। আজকে যেটা বলে রাখি, মেষ রাশির দুটো বৈশিষ্ট্য, মেষ হচ্ছে অত্যন্ত ক্রোধী একটি রাশি, চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এদের রাগ জেদ ভীষণ রকমের থাকে, এবং এরা হচ্ছে সাহসী একটা রাশি। যে কোনো দুঃসাহসিক মূলক কাজে এরা দ্বিতীয়বার ভাবে না, এরা কাজ করার পরে গিয়ে ভাবে। এই গেল মেষ রাশি। এইবার দ্বিতীয় থেকে বৃষ রাশি থেকে। ম্যাডাম এইগুলো কি লিখবো, ওর গুণ মানে কিরকম চরিত্র সেটা কি না, লিখে রাখবো এটা এখন? আপনারা শুনে রাখুন, পরবর্তীকালে এখন লিখতে গেলে প্রচুর সময় নেবে, পরে রেকর্ডেড ভিডিও থেকে এগুলো শুনে নেবেন, বা পরে আমরা ঠিক না ঠিক মেটেরিয়াল ঠিক দেবো। আছে, হ্যাঁ, ঠিক আছে। তো বৃষ রাশির থেকে যে কেউ একজন শুরু করুন এই গুণগুলো বলা, আমি একটা করে দুটো করে বৈশিষ্ট্য বলবো। বলুন, কেউ একজন শুরু করুন। ম্যাম আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমাদের রাশিচক্রের সেকেন্ড রাশি হচ্ছে বৃশ্চিক। না, বৃষ রাশি। না, বৃষ। বৃষ 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 রাশি, যেখানে আমরা পাচ্ছি হচ্ছে স্ত্রী হুম এবং অবশ্যই বৈশ্য হুম এবং পৃথ্বী। হুম। আর আর কিছু কি, হ্যাঁ, গুণ আমি বাদ দিলাম বোধহয় ম্যাম। গুণ হচ্ছে আমরা ঋণাত্মক। হুম। হ্যাঁ ম্যাম। বর্ণ কি আছে? ম্যাম বর্ণ বৈশ্য। বৈশ্য বৈশ্যবর্ণ। বর্ণ। বৈশ্য। হুম। হুম। আর সেক্ষেত্রে আপনার সম স্ক্রিন, হচ্ছে আমার সম। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। স্ক্রিনটাই করেছি, তাহলে আপনারা একটা কাজ করুন, স্ক্রিনটা দেখে বলুন, কারণ আপনাদের খাতায় বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা স্ক্রিনটা আচ্ছা দেখে বলুন। ম্যাডাম ম্যাম। বলবো? হুম হুম। আচ্ছা, বৃষ রাশির কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দিই। বৃষ রাশি হচ্ছে একজন সৌন্দর্য প্রিয় রাশি। এই রাশিদের শিল্প, গীত, বাদ্যযন্ত্র ইত্যাদির উপর ঝোঁক থাকে। এরা মানে সৌন্দর্য প্রেমিক হয়, প্লাস এরা হচ্ছে রক্ষণশীল মানসিকতার হয়। এটা গেল বৃষ রাশি। এবার 3 নম্বর রাশি মিথুন রাশি সম্পর্কে কেউ বলুন, পরের রক্ষণশীল। জন বলুন। ম্যাম, মিথুন রাশি আমরা যদি দেখি যে তত্ত্ব অনুযায়ী মিথুন রাশি হচ্ছে বায়ু, এবং বর্ণ অনুযায়ী আমরা দেখছি শূদ্র, এবং শক্তি অনুযায়ী দেখছি আমরা দোতক, হুম। এবং লিঙ্গ অনুযায়ী দেখছি আমরা পুরুষ, এবং আমরা শক্তির শক্তির বিভাজনে যদি আমরা দেখি, শক্তির বিভাজনে যদি আমরা দেখি ম্যাম, একটু বুঝি। জাতক তত্ত্ব। বলেছেন। হ্যাঁ, এবং সম বিষম দিক থেকে যদি আমরা দেখি, তাহলে মিথুন রাশি হচ্ছে বিষম, এবং আমরা যদি দিক বিভাজন থেকে দেখি তাহলে এটা হচ্ছে পশ্চিম। আর আমরা যদি প্রতীক চিহ্ন দিক থেকে ধরি ম্যাম, মিথুন রাশি হচ্ছে নারী ও পুরুষের মিলন অবস্থা আছে। আমরা যদি গুণ অনুযায়ী দেখি, মিথুন রাশি আছে ধনাত্মক আছে। আর আমরা যদি রং অনুযায়ী দেখি ম্যাম, তাহলে এটা হচ্ছে গাঢ় সবুজ আছে। সুন্দর বলেছেন অনিল বাবু, খুবই সুন্দর বলেছেন। তো পরে আমরা যারা আছি তারা চেষ্টা করবো একটু এরকম ভাবে বলার, তাহলে সুবিধা হবে। আচ্ছা, মিথুন রাশির কয়েকটি বৈশিষ্ট্য আমি বলি। মিথুন রাশির মানুষজনের মধ্যে একটা বালক সুলভ সরলতা থাকবে। আচ্ছা, এরা কথা বলতে খুব পটু হবে, বন্ধুত্ব করতে খুব পটু হবে। এরা মানে হাতের কাজের এদের নৈপুণ্য থাকবে। এরা মিমিক্রি, অন্যকে অনুকরণ করা, অন্যকে নকল করা, এরা ওস্তাদ হবে। এবং যেটা হচ্ছে এরা যে কোনো উম, এমন কাজ যেগুলোর মধ্যে হাত ব্যবহার করতে হয়, সেই ধরনের কাজে কিন্তু এরা খুব সিদ্ধহস্ত। এরপরে হচ্ছে কর্কট। কেউ বলুন পরের জন। আমি ম্যাডাম বলবো কাল ম্যাম। বলুন বলুন। ম্যাডাম বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, বলুন। ম্যাডাম কালপুরুষের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। হুম তত্ত্বের বিভাজন অনুযায়ী কর্কট রাশি জল তত্ত্বের রাশি। হুম হুম শক্তির বিভাজন অনুযায়ী এটি চর রাশি। হুম লিঙ্গ ভেদে বিভাজন অনুযায়ী কর্কট রাশি স্ত্রী রাশি। বর্ণভেদে বিভাজন অনুযায়ী কর্কট রাশি ব্রাহ্মণ অথবা বিপ্র। আর সম এবং অসম বিভাজন অনুযায়ী কর্কট রাশি সমরাশি। এবং দিক অনুযায়ী বিভাজন বিভাজনে এটি কর্কট রাশি উত্তর উত্তর রাশি। উত্তর। আর গুণ অনুযায়ী বিভাজনে ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে কর্কট রাশি ঋণাত্মক রাশি। আচ্ছা, প্রতীক অনুযায়ী হুম, বলুন। প্রতীক অনুযায়ী
কর্কট রাশির বিভাজন, এটি একটি কাঁকড়া। হুম। কাঁকড়া। আর রং অনুযায়ী কর্কট রাশি রূপোলি রং অথবা সিলভার কালার। আচ্ছা, কর্কট রাশির বৈশিষ্ট্য কিছু বলি। এরা হচ্ছে কল্পনা প্রবণ ব্যক্তিত্ব। এদের মন মানসিকতা হয় ভীষণ নরম। এরা একটু কাব্য সাহিত্য ইত্যাদির সঙ্গে সংযোগ থাকতে ভালোবাসে। এরা অন্যকে খুব যত্নে রাখতে পছন্দ করে। এবং এদের মন আম, এমন হয় যে জীবনে যদি কোনো রকম বাধা বা সমস্যার সৃষ্টি হয়, সেই বাধাকে অতিক্রম করার জন্য যে পরিমাণ মানসিক বল সেটা কিন্তু কর্কট রাশি থাকে না। এটা গেল কর্কট রাশির। নেক্সট কেউ বলুন, বলুন সিংহ রাশি ম্যাডাম আমি সম্পর্কে বলুন। বলবো। হ্যাঁ ম্যাডাম বলছি সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি। তত্ত্বের বিভাজন অনুযায়ী এটি অগ্নিতত্ত্বের অন্তর্ভুক্ত। শক্তির বিভাজন অনুযায়ী স্থির। লিঙ্গের বিভাজন অনুযায়ী এটি পুংলিঙ্গের মধ্যে পড়ে। বর্ণ হিসেবে আমরা ক্ষত্রিয় বর্ণ পাই সিংহ রাশি। সম এবং বিষম বিভাজনের ক্ষেত্রে আমরা দেখি বিষম এর অন্তর্গত। দিক অনুযায়ী সিংহ রাশি পূর্ব দিক। গুণ অনুযায়ী আমরা দেখতে পাই ধনাত্মক গুণ থাকে এর মধ্যে। প্রতীক হিসেবে আমরা সিংহকেই পাই। আর রং অনুযায়ী এর রং হচ্ছে সোনালী। তাহলে সিংহ রাশি সম্পর্কে আমরা কয়েকটা বৈশিষ্ট্য জেনে নিই। সিংহ রাশির মধ্যে রাজকীয়তা থাকবে। এরা যেখানেই থাকবে সেখানে মধ্যমণি হওয়া চিন্তা ভাবনা এদের থাকে। এরা নিজেদের আদর্শে অনড় থাকে, দৃঢ় চিন্তা ভাবনা থাকে। এবং এদের মধ্যে একনায়কত্ব বোধটা থাকবে। এবং এরা লিডারশিপও কিন্তু বেশ ওস্তাদ হয়। এরপরে কন্যা রাশি সম্পর্কে কেউ বলুন। আমি বলবো ম্যাম। হ্যাঁ অবশ্যই বলুন, একটু চট করে বলুন। কন্যা রাশি আর তত্ত্বের বিভাজনে হবে পৃথ্বী হবে, আর লিঙ্গ বিভাজনে স্ত্রী হবে, আর বর্ণ বিভাজনে বৈশ্য হবে, আর সম বিষমতে সম হবে, আর দিক বিভাজনে দক্ষিণ দিক হচ্ছে, আর ঋণাত্মক ধনাত্মকের মধ্যে হচ্ছে ঋণাত্মক, আর রাশির প্রতীক হিসাবে হচ্ছে ভাসমান নৌকায় অবস্থায় এক নারী হাতে একগুচ্ছ শস্য, আর রং অনুযায়ী হবে হালকা সবুজ। বেশ, তাহলে এবার আমরা কন্যা রাশির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। কন্যা রাশির মধ্যেও বালকসুলভ মন মানসিকতা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটি ব্যক্তিসত্তা আলাদা, মানে স্বতন্ত্রতা ব্যক্তিসত্তা কাজ করে। এরা নিজেদের বিষয়ে চিন্তা ভাবনাটা খুব ভালো বোঝে। গণিত, দর্শন ইত্যাদি শাস্ত্রে এদের পারদর্শিতা দেখতে পাওয়া যায়। এবং কথাশিল্পী হিসাবে ওরা কিন্তু বেশ সুনাম অর্জন করে। তারপরে তুলা রাশি সম্পর্কে বলুন। বলবো ম্যাম আমি। রাশিচক্রের ম্যাম রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। হুম। এর তত্ত্ব হচ্ছে বায়ু। হুম। লিঙ্গ হচ্ছে পুরুষ লিঙ্গ। হুম। শক্তি হচ্ছে চর। বর্ণ হচ্ছে শূদ্র বর্ণ। হুম। আর বিভাজন অনুযায়ী বিষম। হুম। দিক অনুযায়ী পশ্চিম দিক। হুম। আর প্রতীক চিহ্ন হচ্ছে তুলা যন্ত্র। গুণ অনুযায়ী হচ্ছে ধনাত্মক, আর রং অনুযায়ী হচ্ছে পিওর হোয়াইট। আচ্ছা, তাহলে তুলা রাশির বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটু বলে দিই। তুলা রাশি হচ্ছে, আমরা যেটা জানলাম যে তুলা রাশির চিহ্ন হচ্ছে দাঁড়িপাল্লা। তো তুলা রাশির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামঞ্জস্যতা রক্ষা করা। সমাজ, সংসার এবং সবকিছুর মধ্যে এরা সামঞ্জস্যতা রক্ষা করতে পছন্দ করে। এরাও শিল্প সাহিত্যের প্রতি ভীষণ ইন্টারেস্টেড হয়। এরা ভীষণ প্রেমিক মনোসম্পন্ন হয়। সৌন্দর্যের প্রতি এদের ধ্যান ধারণা খুব ভালো হয়। এদেরও দর্শন ইত্যাদি শাস্ত্রে খুব ভালো জ্ঞান থাকে, বা শিল্প সাহিত্যের উপরও কিন্তু এদের খুব ভালো জ্ঞান থাকে। আচ্ছা, ধনু নিয়ে বলুন কেউ। বলবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ। কালপুরুষের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক। এটি জলতত্ত্বের রাশি। শক্তি অনুযায়ী এটি হচ্ছে স্থির রাশি। লিঙ্গ অনুযায়ী এটি হচ্ছে স্ত্রী রাশি। আর বর্ণ বিভাজন অনুযায়ী এটি বিপ্র রাশি। সম বিষয়ের মধ্যে এটি সম। এটি উত্তর দিককে নির্দেশ করে। এটি একটি ঋণাত্মক রাশি। এর সাইন হচ্ছে কাঁকড়া বিছে। এবং এটি পোড়াইটের লাল রং, মানে পোড়াইটের রং লাল রং বাড়ে। বেশ, বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য কয়েকটা জেনে নিই। বৃশ্চিক রাশির মধ্যে একদমই ভাব একটা দেখতে পাওয়া যায়। এরাও প্রচন্ড জেদি হয়।
এবং এরা বেশিরভাগ সময় একটু একা থাকতে পছন্দ করে। এদের মধ্যেও একটা স্বতন্ত্রতা আলাদা রকম ভাবে দেখতে পাওয়া যায়। এবং বৃশ্চিক এই রাশি, দরজাটা লাগা। হ্যাঁ বলুন। হুম, বৃশ্চিক রাশির মানুষ যে কোনো গুপ্ত ধরনের কাজের প্রতি এদের ইন্টারেস্ট থাকে। আচ্ছা, এবার ধনু রাশি নিয়ে বলুন। কালপুরুষা কালপুরুষের নবম রাশি ধনু রাশি। কালপুরুষের তত্ত্ব অনুযায়ী জল, এটা হচ্ছে ধনু রাশি হলো অগ্নি, আর হচ্ছে শক্তি অনুযায়ী দাতক, আর লিঙ্গ অনুযায়ী এরা হলো পুংলিঙ্গ, আর বর্ণ অনুযায়ী এটা ক্ষত্রিয়, আর বিষম বিভাজন অনুযায়ী এরা বিষম রাশি, দিক বিভাজন অনুযায়ী এরা হলো পূর্ব দিক, আর ধনাত্মক ঋণাত্মক মানে গুণ অনুযায়ী এরা হলো পজিটিভ বা ধনাত্মক। আর হচ্ছে এদের মানে হচ্ছে প্রতীকী চিহ্ন হলো তীর ধনুক হাতে অশ্বারোহী পুরুষ, আর হচ্ছে এদের রং হলো অরেঞ্জ কালার। আচ্ছা, তো আমরা একটু ধনুরাশির স্বভাবটা জেনে নিই। এদের মধ্যে স্ত্রী এবং পুরুষ উভয়েরই স্বভাব আমরা দেখতে পাবো। ধনুরাশির মধ্যে একটা আত্মসমাহিতের ভাব, মানে এরা নিজেদের মধ্যে নিজেরাই মগ্ন থাকতে খুব ভালোবাসে। এছাড়া নির্ভীক হয়, মানে স্বাধীনতা প্রিয়তা হয়, নিজের লক্ষ্যে স্থির থাকতে এরা পছন্দ করে। এরপরে কেউ বলুন মকর রাশি সম্পর্কে। কালপুরুষের দশম রাশি হচ্ছে মকর রাশি। হুম এটি পিতৃতত্ত্বের অধীনে পড়ে হুম এবং এটি শক্তি হিসেবে চর, আর লিঙ্গভেদে স্ত্রী। হুম এরপরে জানতে পারি মকর হচ্ছে বৈশ্য, বর্ণের বিভাগে বৈশ্য, হুম এবং বিষম এবং সমবিভাজনে সরি মকর, হ্যাঁ সম। এবং এটি দক্ষিণ দিককে নির্দেশ করছে, এবং এটি হচ্ছে ঋণাত্মক, হুম। ঋণাত্মক। এবং এর মকরের হচ্ছে রং হচ্ছে গাঢ় নীল। এবং এটি আমরা পাই হচ্ছে এর সাইন হিসেবে, প্রতীকী চিহ্ন পাই আমরা বৃহৎ আকারের মৎস্য, যার মস্তক হচ্ছে ছাগলের ন্যায় এবং দেহ হচ্ছে মৎস্যের ন্যায়। বেশ, এবার আমরা মকর রাশির কয়েকটা বৈশিষ্ট্য জেনে নেব। দশম ঘর থেকে আমরা কর্ম দেখি, এবং মকর রাশির মানুষজন ভীষণ পরিমাণ কর্মোন্মুখ হয়, কষ্ট সহিষ্ণু হয়। এদের জীবনের মূল মন্ত্রই হচ্ছে কর্ম। এছাড়া এদের নির্দিষ্ট মানে এদের ফোকাস, এরা কখনো ফোকাস থেকে সরে না। প্লাস এরা বেশ বাস্তব বোধ সম্পন্ন হয়ে থাকে। এরপরে কেউ বলুন কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশি কালপুরুষের দশম রাশি। 11তম রাশি। হ্যাঁ হ্যাঁ 11, হ্যাঁ 11তম রাশি। একে বায়ু বায়ু তত্ত্বের রাশি। এই শক্তি অনুযায়ী চর। আর শক্তি, শক্তি অনুযায়ী স্থির। মকর রাশি না, মকর রাশি মকর স্ত্রী রাশি না, আপনি রাশি। কুম্ভ রাশি বলছেন। কুম্ভ রাশি। হুম ওহো, কুম্ভ রাশি বলছি না। হ্যাঁ হ্যাঁ, বায়ু বায়ু তত্ত্বের রাশি। হুম। আর এটা কুম্ভ রাশি হচ্ছে স্থির। আর কুম্ভ রাশি পুং রাশি। কুম্ভ শূদ্র। কুম্ভ বিষম রাশি। কুম্ভ পশ্চিম দিককে নির্দেশ করে। কুম্ভ ঋণাত্মক রাশি। আর কুম্ভের সাইন হচ্ছে একজন পুরুষ জলপূর্ণ ঘোড়া কাঁধে নিয়ে রয়েছে। আর রং হচ্ছে কুম্ভের আকাশী নীল। বেশ, তাহলে কুম্ভ রাশির কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে নিই। এই রাশির জাতকদের মধ্যে একটা ভাব প্রবণতা দেখতে পাওয়া যায়, মানে এরা সবসময় একটু ভাবে থাকতে ভালোবাসে। এছাড়া এদের নিজস্ব আদর্শ, নিজস্ব বিশ্বাসে এরা অনড় থাকে। সৌন্দর্য বোধ, শিল্প চেতনা এগুলো এদের মধ্যে আছে। ভক্তি ও নিষ্ঠা অধ্যবসায় এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে মীন রাশি সম্পর্কে বলুন। ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আর রাশি চক্রের শেষ রাশি যার মাধ্যমে রাশি চক্রটি সম্পূর্ণ হয় সেটি হলো মীন রাশি। ব্রাহ্মণ বর্ণের রাশি, জল তত্ত্ব, আর শক্তি হিসেবে এটি স্ত্রী, লিঙ্গ হিসেবে স্ত্রী, এবং সম সম, আর গুণের ভিত্তিতে এটি ঋণাত্মক। রং রং এর ধূসর রঙের হয়ে থাকে, উত্তর দিককে নির্দেশ করে, এবং একে আমরা যে চিহ্নের মাধ্যমে দেখে থাকি সেটি হলো অগাধ জলে একজোড়া মাছ। বেশ, আমরা তাহলে মীন রাশির কয়েকটা বৈশিষ্ট্য জেনে নেই। মীন রাশির বৈশিষ্ট্যের মধ্যে প্রবলতর হচ্ছে এরা ভীষণ সন্দেহ ভাব পোষণ করে। তাছাড়াও এই রাশি জাতক জাতিকার মধ্যে সৌন্দর্য বোধ রয়েছে, দার্শনিকতা, আদর্শ বোধ এবং বিশুদ্ধ জ্ঞান, এবং যে কোনো রকম কাল্পনিক ভয়ে এরা কিন্তু ভোগে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা রাশির বিবরণ আমরা গেলাম।
আপনাদের কাছে একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে এই যে পুরো ক্লাসটা আপনারা লিখলেন, এই ক্লাসটার দায়িত্ব সহকারে এটা আপনাদের প্রত্যেকটি বন্ধুর জন্য, প্রত্যেকটি বন্ধুর একটা দায়িত্ব বলতে পারেন। যে কেউ মানে এটা চেষ্টা করবেন আপনারা একটু দায়িত্ব নিয়ে যে এই নোটটা লিখবেন। প্রত্যেকটা নোট লেখার পরে যে কেউ একজন আপনারা গ্রুপে শেয়ার করবেন। মানে অনেকের সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সুবিধা হয়। এই নোটটা থাকলে আপনারা পরবর্তীকালে ডিসকাসও করতে পারবেন। আর এই পর্যন্ত আজকে আমাদের মোটামুটি রাশির ক্লাস শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো রাশির দেহ বিভাজন এবং রাশির অধিপতি। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো করে পড়াশুনো করুন, মন দিয়ে চর্চা করুন। আবার আমাদের পরের সপ্তাহে দেখা হবে। হ্যাঁ, সকলকে শুভরাত্রি। গুড শুভরাত্রি নাইট ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। গুড গুড নাইট ম্যাডাম। নাইট। খুব ভালো থাকুন।